আমরা কথা বলছি শান্তা স্কাইমার্ক প্রজেক্টে নিয়ে। প্রজেক্টের শুরুটা ক্লায়েন্ট একটা প্রজেক্ট ডেভেলপ করার পরিকল্পনা করে গুলশান এভিনিউতে, গুলশান 1 এবং 2 এর মাঝামাঝি একটা জায়গায়। এই প্রজেক্টের যে ল্যান্ড ওনার তাদের সাথে একটা অংশীদারিত্বের ভিত্তিতে প্রজেক্টের শুরু, যে ব্রিফ দিয়ে ক্লায়েন্টের যে চাহিদা ছিল, চাহিদাটা মূলত একটা আধুনিক কমার্শিয়াল বিল্ডিং তারা করতে চায়। স্কাইমার্ক প্রজেক্ট নিয়ে যখন স্টার্ট করলাম তখন আমরা ক্লায়েন্টের চাওয়া পাওয়াগুলো তো নিলাম, তার সাথে আমাদের যে প্রিন্সিপাল আর্কিটেক্ট আছে তার সাথে বসলাম এবং বসে উনি কিছু আমাদেরকে কনসেপচুয়াল ধারণাগুলো দিলেন যে কিভাবে আমরা প্রজেক্টটা আগাতে পারি। এবং সেটা করতে যেয়ে প্রথমে আমাদের করতে হয় সাইট অ্যানালাইসিসের পরে আসে হলো বিভিন্ন এক্সপেরিমেন্টাল জিনিসগুলো থাকে, লাইক ড্রয়িংয়ে আমরা অনেকগুলো সম্ভাবনা দেখি যে কিভাবে আগাবো, কোনভাবে আগাবো। আমরা 4-5টা ফর্ম নিয়ে আমরা মডেল বানাই এবং মডেল বানানোর পরে এটা আমরা আবার বিভিন্ন স্কেচআপ মডেল থেকে শুরু করে 3D অন্যান্য জিনিসগুলো আমরা কম্পিউটারে আমরা দেখতে থাকি এবং যখন আমাদের একেবারে স্যাটিসফ্যাকশন লেভেলে চলে আসলো ঠিক তখনই আমরা ক্লায়েন্টের সাথে আবার কথা বলি এবং ক্লায়েন্টের তারও কিছু চাওয়া পাওয়া থাকে এবং ওই চাওয়া পাওয়া এবং আমার চাওয়া পাওয়া বা আমাদের চাওয়া পাওয়া এগুলো যদি একসাথে মিট আপ হয় তখনই আমরা ফাইনাল ড্রয়িংয়ের দিকে যাই। এই ধরনের প্রজেক্টগুলি ডেভেলপার্স প্রজেক্টে যে ক্লায়েন্ট, সে হচ্ছে একজন মাঝখানের ব্যক্তি, সে ডেভেলপ করছে ফর দ্য ইউজার। তো ইউজারকে আন্ডারস্ট্যান্ড করাটা একটা বড় দায়িত্ব থাকে আর্কিটেক্টের। বোন অ্যান্ড স্কিন, পুরো বাড়িটা একটা কাঠামো দিয়ে তৈরি, আর স্কিনটা এটার ইন্টেরিয়র স্পেস তৈরি করছে এবং ইনডোর আউটডোরের মধ্যে সম্পর্ক তৈরি করছে। এইটার মেকিংটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ বা আমাদের চেষ্টা ছিল হাউ টু মেক এ হারমোনিয়াস বিল্ড ফর্ম ফর দ্য সিটি এবং উইথ this expression of bone and skin. এইসব প্রজেক্টে দেখা যায় যে ম্যাক্সিমাম আমরা গ্রাউন্ড কভারেজ 50% নিতে পারি। হাইটেরও একটা লিমিটেশনস ছিল, আমরা 150 ফিটের হাইটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ডেভেলপারের একটা ইন্টারেস্ট থাকে ম্যাক্সিমাম বিল্ড করা, যার মাধ্যমে সে একটা ফিনান্সিয়াল ভায়াবল একটা প্রজেক্ট তৈরি করতে পারে। আর আর্কিটেক্টসের চাহিদা থাকে, বা আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা একটা শহরের জন্য উপযোগী বিল্ড ফর্ম তৈরি করতে পারছি কিনা। প্রথম পর্যায়ে আমার ধারণা ছিল একটা স্পেকটেকুলার বিল্ডিং তৈরি করব। আমি কমপক্ষে হলেও 10টা মডেল তৈরি করি, কীরকমভাবে হবে বিল্ডিংটা তা, এবং মানুষকে এক্সাইট কীভাবে করতে পারছে। এবং একটা পর্যায়ে আমি সেটা থেকে দূরে সরে যাই। আমি দেখলাম যে এটার মূল উদ্দেশ্য হবে নট এ স্পেকটেকুলার বিল্ডিং, ইট শুড বি এ বিল্ডিং হুইচ উইল হেল্প টু ক্রিয়েট দ্য সিটি এনভায়রনমেন্ট। এইভাবে আমি চিন্তা করি। তার পরবর্তীতে আসে আমাদের ফাংশনালিটি, লেআউট তৈরি করা, কিভাবে বিল্ডিংটি বিন্যস্ত হবে, তার স্ট্রাকচার কী হবে, ইকোনমিক্যালি এটা ভায়াবল কিনা, এবং বিল্ডিংয়ের ফাংশনাল সাইড যদি চিন্তা করি যে ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি অফ স্পেস ইনসাইড দ্য বিল্ডিং, এবং যে যার মতো উপযোগী করে এই বিল্ডিংটাকে নিজেদের কাজের পরিবেশটিকে সাজাতে পারে কিনা, সেই হিসাবে আমরা একটা মোস্ট এফিশিয়েন্ট অ্যান্ড মোর ফাংশনাল অ্যান্ড ফ্লেক্সিবল স্পেস ভিতরে তৈরি করার চেষ্টা করি।
প্যারালাল আসে যে এটার ম্যাটেরিয়ালিটি, তার ম্যাটেরিয়াল গঠন কি হবে। বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল নিয়ে যদি বলি তাহলে প্রথমেই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল নিয়ে একটু বলা দরকার। বিল্ডিংয়ের স্ট্রাকচারটা হচ্ছে কলাম বিম ফ্রেম স্ট্রাকচার, পুরোটাই আরসিসি স্ট্রাকচার। আর আরসিসি কলাম বিম ফ্রেমের মধ্যে আমরা ইউজেবল স্পেস হিসেবে ইউজ করি হচ্ছে স্ল্যাবগুলোকে। তো এই স্ল্যাবগুলোকে চারপাশ থেকে এনক্লোজ করার জন্য আমরা ইউজ করেছি এখানে ডাবল গ্লেজিং লোই কোটিং গ্লাস। ফিনিশিং ম্যাটেরিয়ালের মধ্যে আরও আছে এন্ট্রি লাউঞ্জে যদি দেখি আমরা এখানে এন্ট্রি লাউঞ্জে ট্রিপল হাইট এন্ট্রি লবিটা করা আছে ক্লিয়ার গ্লাস দিয়ে। আর উপরের দিকে অফিস ফ্লোরগুলোতে আমরা ডাবল গ্লেজিং গ্লাস ইউজ করেছি। এন্ট্রি লাউঞ্জের সিলিংয়ে ইউজ করেছি উডেন লুভার এবং অ্যালুমিনিয়াম প্যানেলের সিলিং। কিছু কিছু জায়গায় আমরা ইউজ করেছি সলিড জিপসাম বোর্ডের সিলিং। ফিনিশিং ম্যাটেরিয়ালগুলোর জন্য আমরা ব্যবহার করেছি এন্ট্রি লাউঞ্জ এবং গ্রাউন্ড ফ্লোরের লিফট লবিতে মার্বেল এবং গ্রানাইট ইউজ করা হয়েছে। যেহেতু এটা একটা কর্পোরেট অফিস বিল্ডিং, এইখানকার অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য, এনভায়রনমেন্টটাকে তৈরি করার জন্যই ম্যাটেরিয়ালগুলো, এবং সেটা ন্যাচারাল স্টোন ইউজ করা হয়েছে। ফ্লোরের ডিউরেবিলিটির কথা চিন্তা করে আমরা ন্যাচারাল গ্রানাইট ইউজ করেছি। আর অন্যান্য ফিনিশিংয়ের স্পেসগুলোতে আমরা আর্টিফিশিয়াল টাইলস ইউজ করেছি। যদি বলি যে একটা ফ্লেক্সিবল স্পেসের ধারণা তৈরি করতে হয় একটা অফিস এনভায়রনমেন্টের জন্য, আমার কাছে এরকম একটা ভার্টিক্যাল বিল্ডিংয়ের ক্ষেত্রে গ্লাস একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল মনে হয়। এবং আমি সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ব্যবহার করতে আমার কোনো কার্পণ্য থাকে না। আমি মনে করি দিস ইজ পার্ট অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। গ্লাস, তার গ্লাসনেস, গ্লাসের যে ক্যারেক্টার, সেটা এক্সপ্রেস করুক। গ্লাসের সারফেস, গ্লাসের এনভেলপটা এক্সপ্রেস হচ্ছে, এনভেলপটা কীভাবে ফ্যাব্রিকেটেড হচ্ছে সেটার এক্সপ্রেশন দেখানো। স্টিল ফ্রেমস, অ্যালুমিনিয়াম ফ্রেমস অ্যান্ড গ্লাস সবগুলোকে এক্সপ্রেস করা হয়েছে। ম্যাটেরিয়ালিটির পর আমি যদি বলি যে এক্সপ্রেশন ক্ষেত্রে, ফর্মের গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে এখানে মানুষ কিভাবে গ্রহণ করবে এই বাড়িটাকে, এই রাস্তায় আশেপাশে যারা বসবাস করে, ব্যবহার করে, কাজকর্ম করেন, তারা এটাকে কিভাবে গ্রহণ করবে। আমাদের এই স্ট্রিটের এক্সপিরিয়েন্সে আমি বলবো যে আমরা একটা স্ট্রিট লেভেল থেকে একটা সেটব্যাক দিয়েছি, একটা স্মল প্লাজা তৈরি করেছি, কোর্টিয়ার বলতে পারি, ফ্রন্ট কোর্টিয়ার, যেখানে ব্যবহারকারীরা এসে দাঁড়াতে পারে, সময় ব্যয় করতে পারে এবং স্ট্রিটের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে, এরকম একটা জায়গা। এবং তার সাথে মিল রেখে আমরা একটা এন্ট্রি হল তৈরি করেছি শান্তা স্কাইমার্কের জন্য, যেটা মানুষকে স্বাগতম করবে। আমরা বলি ওয়েলকাম ডেস্ক এখানে থাকবে, এবং যেটা তার ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ স্পেস অফ দিস বিল্ডিং। এবং তার পরবর্তীতে সে তার সার্কুলেশন, হরাইজন্টাল মুভমেন্ট এবং ভার্টিক্যাল সার্কুলেশন হবে, লিফট লবিতে যাবে, তারপর গিয়ে তার অফিস স্পেসে যাচ্ছে। এই যে ট্রানজিশন অফ স্পেস, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। আমার দেখা এই গুলশান এভিনিউতে আমাদের যে বিল্ডিং লস, তাকে কাজে লাগিয়ে যতটুকু আমরা চেষ্টা করব যে এটাকে ব্যবহার করে এক্সপিরিয়েন্সটা তৈরি করা। তো আমি এই জন্য সেটব্যাক দিয়েছি একটা যথেষ্ট, এবং সেই সেটব্যাকটা আরবান ওপেন স্পেসে কন্ট্রিবিউট করছে। আর জিনিস আছে যে আমরা
ইঞ্জিনিয়ারিং সলিউশনস করি, লাইক এয়ার কন্ডিশনিং সিস্টেম। এটা মোস্ট সাস্টেনেবল এয়ার কন্ডিশনিং সিস্টেম ভাবনা করেছি আমরা। সার্ভিস স্পেসের মধ্যে ডেডিকেটেড 4টা লিফট, 2টা ফায়ার এক্সিট স্টেয়ার আমরা প্রোভাইড করেছি। 4টা লিফটের মধ্যে 3টা প্যাসেঞ্জার লিফট, একটা হচ্ছে সার্ভিস লিফট থাকবে, যেটা ফায়ার হ্যাজার্ড বা ইমার্জেন্সির সময় ফায়ার এক্সিট স্টেয়ার হিসেবেও ইউজ করা যাবে। আর যেই 2টা ফায়ার স্টেয়ার আছে সেই 2টা প্রপার ফায়ার ইভ্যাকুয়েশন সিস্টেম সহ ডিজাইন করা, 2 ফায়ার রেটেড মেটাল ডোর দিয়ে ফায়ার এক্সিটটা ডিজাইন করা। আর সার্ভিস ফ্যাসিলিটিজের অন্যান্য সার্ভিস ফ্যাসিলিটিজের মধ্যে বিল্ডিংয়ের 4টা বেসমেন্ট ফ্লোর আছে, যেখানে আমরা প্রায় 100+ কার পার্কিং করতে পারি। বেসমেন্টের মধ্যে অন্যান্য সার্ভিসের মধ্যে আছে সাবস্টেশন, জেনারেটর রুম, যে কোনো সময় ফুল ব্যাকআপ দেওয়ার মতো এটা জেনারেটর ফ্যাসিলিটিস রাখা আছে। আর যদি বিল্ডিংটার HVAC সিস্টেমের কথা বলি, সেই ক্ষেত্রে বিল্ডিংটা হচ্ছে ফুললি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের একটা বিল্ডিং, যেটা ওয়াটার বেস চিলার সিস্টেমে করা। এর চিলার প্ল্যান্ট রুম এবং কুলিং টাওয়ার এগুলা লেভেল 15-এ অ্যাকোমোডেট করা আছে। বিল্ডিংটা একটা 15 স্টোরিড বিল্ডিং, তার মধ্যে 14টা ফ্লোর হচ্ছে ইউজেবল ফ্লোর, আর উপরের একটা ফ্লোর আমরা মেকানিক্যাল ফ্লোর হিসেবে রেখেছি, আর আন্ডারগ্রাউন্ডে 4টা বেসমেন্ট ফ্লোর আছে। কনস্ট্রাকশন ফেজের চ্যালেঞ্জের কথাগুলো যদি বলি, কনস্ট্রাকশন ফেজে একটা বড় চ্যালেঞ্জ হয় এরকম একটা বিল্ডিংয়ে আমাদের প্রপার পার্কিং ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আমাদের বেসমেন্ট করতে হয়। তো এরকম একটা ছোট প্লটের মধ্যে যখন আমরা বিল্ডিংয়ের মিনিমাম পার্কিং অ্যাচিভ করার চেষ্টা করি, এই প্লটটার আমরা হচ্ছে 4টা বেসমেন্ট করেছি। তো আমাদের এখানে এটাই একটা বড় কনস্ট্রাকশনের চ্যালেঞ্জ হয়। আদারওয়াইজ অন্যান্য কনস্ট্রাকশনের মেজর চ্যালেঞ্জ আমরা ফেস করি না। আর এই বিল্ডিংটায় কনস্ট্রাকশনের টাইম পিরিয়ড কমানোর জন্য আমরা যেটা করেছি, পুরো বিল্ডিংটাতে ইউনিটাইজ গ্লাস সিস্টেম করা। এটা বাংলাদেশের জন্য খুব নতুন একটা টেকনোলজি। আমরা অন্যান্য বিল্ডিংগুলোতে যেভাবে করি অনসাইট এই ফ্যাব্রিকেশনের কাজ হয়, এই বিল্ডিংটার পুরো ফ্যাব্রিকেশনের কাজটা ফ্যাক্টরি মেড একটা ফ্যাব্রিকেশন। ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা প্যানেল তৈরি করে এনে এখানে শুধুমাত্র অ্যাসেম্বলিং করা হয়েছে। তো এতে আমরা পুরো বিল্ডিংটার কনস্ট্রাকশন টাইমটাকে অনেক কমিয়ে আনতে পেরেছি। অনেকগুলো বিল্ডিং দেখবেন যে ওই সময়ের সাথে ঢেউ মিলিয়ে, যেটা বলি যে অনেক কিছু করে, বা এটা কিছুদিন পরে ওটা আবেদনটা চলে যায়, বা
এটার অ্যাস্থেটিক্সটা মানুষের মনে রাখে না, একটা সাময়িক একটা ইয়ে। বাট আমার কাছে মনে হয় যেটা আমরা করার চেষ্টা করেছি সেটা হলো যে স্কাইমার্ক যাতে আমাদের ইয়ার্স টুগেদার এটা আবেদনটা থাকে, এবং এটা ইটস বিকজ অফ ইটস সিম্পলিসিটি এবং এটার ফাংশনাল দিকটা, যে এটা ঢুকেই হলো আমার একটা প্লাজার মতো একটা ইফেক্ট আছে। আমি এটা ছেড়ে দিতে পারতাম, হয়তো আমি এটা বিল্ডিংটাকে সামনে নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা চেয়েছি সামনের দিকটা পুরোটা হলো ওপেন থাকুক, যতটুকু রাস্তা থেকে ডেপথ আসুক। অনেক সময় একটা বিল্ডিংকে দেখতে গেলেও কিন্তু তার জন্য স্পেস লাগে। অনেক বিল্ডিং আছে যেটা একদম রাস্তা থেকে উঠে গেছে, তো রাস্তা থেকে যখন উঠে যায় তখন আর ওই বিল্ডিংটাকে বুঝাই যায় না, তাকে হয়তো মাথা উঁচু করে দেখতে হয় তার পুরো বিল্ডিংয়ের ভিউটা আনার জন্য। কিন্তু যদি আমি একটু কিছুটা ডেপথ দিতে পারি তাহলে ওই বিল্ডিংয়ের চেহারাটা বা এর যে অ্যাস্থেটিক্সটা এটা আমরা বাইরে থেকেও দেখতে পারি, যে যারা ইউজার এন্ডে আছে যারা, তারা বাদেও কেউ রাস্তা দিয়ে যাচ্ছে সেই বিল্ডিংটাকে ফিল করতে পারলো, বিল্ডিংটাকে দেখতে পারলো। ওই জিনিসগুলো দিক থেকে আমি বলবো যে স্কাইমার্ক একটা অসাধারণ প্রজেক্ট। একটা বলতে পারি যে আর্কিটেকচারের ডেফিনেশন কি, আমার কাছে মনে হয় আর্কিটেকচারের ডেফিনেশনের রাইট শব্দটা হবে হলো আর্ট অফ লিভিং। শান্তা স্কাইমার্ক আর্কিটেকচার কি না বলতে পারবো না, বাট আমাদের যে এফোর্ট এই আর্ট অফ লিভিং এখানে কন্ট্রিবিউট করা, আমাদের উদ্দেশ্য ছিল এই বাড়িটা করার মাধ্যমে প্রথম হলো এটা ফাংশনালি সুইটেবল হবে for the user and for the interest of the developer, সেটা একটা চেষ্টা করা। সেকেন্ড হচ্ছে আমরা এই বিল্ড ফর্ম কি কন্ট্রিবিউট করছে সিটিতে, সিটি মেকিংয়ে সাহায্য করছেন কিনা, এবং যেটা বলছিলাম আর্ট অফ লিভিং, আমরা এখানকার যারা বসবাস করি, যারা ব্যবহার করি, তাদেরকে ইন্সপায়ার করতে পারছে কিনা, সেটাকেই আমি বলবো যে এটা যদি করতে পারে তার সার্থকতা থাকবে। thank you